হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই জানে না কিভাবে মালয়েশিয়াতে আসতে হয় এবং নানা রকম এজেন্সির ফাঁদে পা দিয়ে তারা তাদের টাকা পয়সা থেকে শুরু করে তাদের সময় সব কিছুই নষ্ট করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ডকুমেন্টস রেডি থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আপনারা কিভাবে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটা প্রসেস করবেন কোনো ধরনের এজেন্সির হেল্প ছাড়া এবং কোনো ধরনের বাড়তি খরচ ছাড়া সবকিছু বোঝাতে যাচ্ছে। যদিও ভিডিওতে একটু বড় হবে, তবুও ধৈর্য সহকারে দেখলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতেই থাকুন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন শুরুতে আমি বলবো ডকুমেন্টস রেডি নিয়ে, এরপর ডকুমেন্ট সাবমিটের পর আপনার ভিসা অনলাইন এবং অনলাইনের পর আপনার যে সকল ডকুমেন্টস অ্যাপ্রুভাল পাবে, অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার কি কি করতে হবে এবং সব কিছু পরে এখানে আসার পর কি কি করতে হবে সব কিছু আমি ধাপে ধাপে বলবো। তো শুরুতেই আমি ডকুমেন্টস রেডি থেকে শুরু করি। আপনাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এবং কিভাবে কি করবেন। তো আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, যদি আপনারা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেন, আপনাদের পাসপোর্ট প্রয়োজন হবে, আপনাদের এসএসসির মার্কশিট প্রয়োজন হবে, এসএসসির সার্টিফিকেট প্রয়োজন হবে এবং অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে। আপনারা যদি ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের এসএসসি এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট বোথ দুটাই লাগবে। আপনাদের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এবং অবশ্যই সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হবে। যারা কিনা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের মূলত প্রিভিয়াস যেই সকল ডকুমেন্টস আছে ইনক্লুডিং ব্যাচেলরের সকল ট্রান্সক্রিপ্ট এবং সকল সার্টিফিকেটগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন হবে মাস্টার্সের ক্ষেত্রে। এবং যারা পিএইচডিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের প্রিভিয়াস মাস্টার্স পর্যন্ত যে সকল ডকুমেন্টসগুলো আছে এগুলোর প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটটা একসাথে লাগবে এবং অবশ্যই এগুলোর সফট কপি, স্ক্যান কপি সাবমিট করতে হবে। এখন আসা যাক আপনারা ডকুমেন্টস সাবমিট করবেন কিভাবে উইদাউট এজেন্সির হেল্প ছাড়া। মালয়েশিয়াতে সাধারণত আসতে হলে আপনাদের কোনো ধরনের এজেন্সির প্রয়োজন নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা এই সকল যে ক্রাইটেরিয়াগুলো এগুলো দেখতে পারবেন এবং সেইখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে একটু জটিলতা আছে। জটিলতাটা মূলত কি, ধরেন আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনার যে সকল রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো দিলেন। অনেক সময় কি ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন না, সম্পূর্ণভাবে ফিডব্যাক পাবেন না এবং ওয়েবসাইট থেকে আপনারা যেই রিক্রুটার পড়ে, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির যে সকল স্টাফ পড়ে, সাধারণত আপনি যেহেতু বাংলাদেশি, আমি যেহেতু বাংলাদেশি, আমাদের কিন্তু বাংলাদেশি একজন স্টাফই এক্সপেকটেশন রাখা উচিত সবার, যে বাংলাদেশি একটা স্টাফের প্রয়োজন বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এরকম একটা স্টাফ যদি আমাদেরকে হেল্প করে, সেই ক্ষেত্রে এটা সবারই এক্সপেকটেশনে থাকে। তবে ওয়েবসাইটের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন আপনারা, সেই ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে, এক একটা রিজিয়নের যে সকল রিক্রুটার আছে র্যান্ডমলি আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিসিভ করবে। তো এর ফলে কি হবে, আপনার যে সকল বিষয়, আমাদের বাংলাদেশে যে সকল বিষয় ফ্যাক্টস থাকে এগুলো কিন্তু তাদের জানা থাকে না, যার ফলে কি প্রপারভাবে অ্যাপ্লিকেশন যেটা সেটা আগায় না। এবং অনেক সময় দেখা যায় কোনো একটা এডিশনাল ডকুমেন্টসের প্রয়োজন হলে অথবা আপনাদের ভিসা যদি কোনো কারণে বাই এনি চান্স রিজেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রপারভাবে আপনাদের গাইডলাইনটা দিতে পারে না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি তারা আপনাদেরকে ডিমোটিভেটটাই বেশি করে থাকে। যদিও তারা স্টাফ, তারপরেও প্রপার নলেজ না থাকার কারণে বাংলাদেশ সম্পর্কে, আমাদের যে সকল ডকুমেন্ট সম্পর্কে তাদের প্রপার ডকুমেন্টস থাকা সত্ত্বেও, নলেজ না থাকা সত্ত্বে তারা আপনাদের এই ব্যাপারে সম্পূর্ণভাবে হেল্প করতে পারবে না। তো সবচেয়ে বেটার হয় আপনার ইউনিভার্সিটিতে অথবা মালয়েশিয়াতে যদি কেউ থাকে পরিচিত আপনার, সেটা হতে পারে আপনার ভাই অথবা আপনার কোনো ফ্রেন্ডস অথবা আপনার ট্রাস্টেড পরিচিত কেউ একজন, যে কিনা আপনাদের ডকুমেন্টসগুলো বিনা খরচে আপনাদের প্রসেস করে দিবে অ্যাপ্লিকেশনে। তো তাকে সবার প্রথমে ফাইন্ড আউট করবেন।
তার মাধ্যমে তার হেল্প নিয়ে আপনারা কি করবেন, ডকুমেন্টসটা ভার্সিটিতে সাবমিট করাবেন। ওয়েবসাইট ছাড়া সরাসরি ভার্সিটিতে সাবমিট করাবেন। তো ডকুমেন্ট সাবমিটের পর কি হবে, আপনাকে অবশ্যই আপনার ইমেইলে ভার্সিটি থেকে ডকুমেন্টসটা ফরওয়ার্ড করে দিব। অর্থাৎ আমি অফার লেটারের কথা বলছি। যদিও আপনার ডকুমেন্টসটা সাবমিট করেছে আপনার পরিচিত কোনো একজন, তবে আপনাকে ভার্সিটি থেকে কিন্তু অফিসিয়ালভাবে ওই যে আপনার রিজন যে প্রতিনিধিত্ব করে সে কিন্তু মেল করে অফার লেটার সব কিছুই দিয়ে দিবে। তো এখানে ব্যাপারটা কি থাকছে, যদিও থার্ড পার্টি আপনার ফাইলটা সাবমিট করছে, কিন্তু ডিরেক্টলি কিন্তু আপনার ভার্সিটির সাথে উনি লিঙ্ক আপ করে দিয়েছে। তো সাধারণত তার কাজ থাকবে এতটুকুই। এরপর কি করবেন, এরপর হলো আপনার কাজ হলো আপনি অফার লেটার পেলেন, ভার্সিটিতে একটা পেমেন্ট করতে হয়, একে ইএমজিএস পেমেন্ট। অর্থাৎ যদি আমি বাংলা ভাষায় সহজে বলি ব্যাপারটা, আপনাকে ভিসা পেমেন্টটা করতে হবে। ইএমজিএস স্ট্যান্ড ফর এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। এটা মূলত আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা আমাদের ভিসা প্রসেসিং করে থাকি এবং এডুকেশন রিলেটেড সকল সাপোর্ট তারা প্রোভাইড করে। তো এই পেমেন্টটা করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই পেমেন্টটা কত। এখন এটা ডিপেন্ডস করছে আপনি কোন ভার্সিটিতে আসছেন। সাধারণত এটা 2150 রিঙ্গিত থেকে শুরু করে 4000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি আমি আমার ইউনিভার্সিটির কথা বলি, ইউনিভার্সিটি অফ সাইবার জ্যাথে এটা 3700 RM, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে রেট অনুযায়ী প্রায় 1 লক্ষ টাকার মতো। এটা আরো কম বেশ হয়ে থাকে ভার্সিটি অনুযায়ী, তবে এই টাকাটা কিন্তু আপনারই থাকছে এবং যদিও বেশি হয় এই টাকাটা আপনার অ্যাকাউন্টেই আপনার নামে কোনো একটা এডিশনাল চার্জ হিসাবে এটা অ্যাড হবে। তো ইএমজিএস পেমেন্ট নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই। কিভাবে ইএমজিএস পেমেন্টটা করবেন, তাই না? আপনার তো সে ট্রাস্টেড নাও হতে পারে। আপনি সরাসরি স্টুডেন্ট ফাইল খুলে অথবা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা ভার্সিটিতে ডিরেক্টলি পেমেন্টটা করতে পারছেন। কোনো প্রকার এক্সট্রা কোনো ফি বা টাকা আপনার ওই থার্ড পার্টির কাছে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। জাস্ট অফার লেটার পাওয়া পর্যন্তই আপনার ওই বড় ভাই অথবা আপনার ফ্রেন্ড অথবা কারো হেল্প প্রয়োজন হবে। এরপর আপনি নিজেই পেমেন্টটা করতে পারবেন। তো দেখা গেল পেমেন্ট হলো, পেমেন্ট হওয়ার পর এখন আপনার ভিসাটা অনলাইন হবে। কিভাবে এটা চেক করবেন আপনি, সাধারণত একটা ওয়েবসাইট আছে ইএমজিএস এর, সেই ওয়েবসাইটে যেয়ে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ন্যাশনালিটি ফিল আপ করে আপনারা আপনাদের ভিসাটা ট্র্যাক করতে পারবেন কত পার্সেন্ট হয়েছে। শুরুতে এটা সাধারণত 5% থাকে। এখন 5% বলতে কি বোঝায়, যে আপনার ডকুমেন্টস আপনার ফাইলটা মাত্র ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আপনার ডকুমেন্টসটা ভার্সিটি পেয়েছে এবং তারা ফাইলটা ক্রিয়েট করেছে। তো ফাইল ক্রিয়েট করার পর কি ভার্সিটি যখন এই পেমেন্টটা ইএমজিএস এর কাছে হ্যান্ড ওভার করবে তখন আপনার এটা 15% হবে। অর্থাৎ 5% থেকে 15% তখনই হবে যখন ভার্সিটি আপনার পেমেন্টটা ক্লিয়ার করবে ইএমজিএস এর কাছে। 15% হলো। এখন হোল প্রসেসটা গভর্নমেন্টের কাছে চলে গেল। এখন এখানে ভার্সিটির কোনো কাজ নেই, আনলেস ভার্সিটি যদি এডিশনাল কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো দেখা গেল 15% হওয়ার পর আপনার অনেক সময় এডিশনাল ডকুমেন্টসের প্রয়োজন হয়। আপনি যদি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন, প্রভিশনাল মিন্স সাময়িক সনদ দিয়ে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে নানা রকমের এডিশনাল লেটারের প্রয়োজন হয়। যদি এগুলোর প্রয়োজন না হয় অথবা আপনার ছবি ডকুমেন্ট সব কিছু যদি ক্লিয়ার থাকে, এডিশনাল ভাবে দেওয়ার প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে ভার্সিটির আর কোনো কাজ নেই। এটা ধাপে ধাপে গভর্নমেন্টের টাইম অনুযায়ী এটা আগাবে। তো শুরুতে 15% হওয়ার পর তারা টাইম বেঁধে দেয়। তবুও আপনি 1 থেকে 7 ওয়ার্কিং ডেজ ধরে রাখবেন 15% থেকে 32% হতে। এখন 15% বলতে কি বোঝায়? 15% বলতে বোঝায় আপনাদের ডকুমেন্টসটা তারা চেকিং করছে, আপনার ডকুমেন্টস কি ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, ইএমজিএস অফিসার এটা চেকিং করছে। তো তার কাজ যখন শেষ হবে, আপনি যখন ওকে পাবেন যে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, এটা অটোমেটিকলি 32% হবে। 32% যখন হবে তখন আপনার ফাইলটা তারা প্রিপেয়ার করবে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে দিয়ে দেওয়ার জন্য, যে আপনার সবকিছু ঠিক আছে, সবকিছু আপনার ওকে আছে। এখন কাজটা হলো আপনার ইমিগ্রেশন, আপনি কি এই দেশে পড়ালেখার জন্য পারমিশন পাবেন কিনা। 32% থেকে 35% পর্যন্ত যখন যাবে তখন বুঝে নেবেন আপনার ফাইলটা ইমিগ্রেশনের কাছে চলে গেছে। সাধারণত 32% থেকে 35% যেতে 1 থেকে 2 ওয়ার্কিং ডেজই লাগে, তবে ক্ষেত্র বিশেষে এটা 4 দিনের মতো লাগতে পারে। যখন তারা পেয়ে গেল আপনার ফাইলটা ইমিগ্রেশন, তারা প্রসেস করবে
এখন 35% যাওয়ার পর তারা আপনার কি কি চেক করবে এটা আপনাদের জানাটা জরুরি। তারা আপনাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড চেক করবে, আপনি কি মালয়েশিয়াতে আগে ছিলেন কিনা বা ভালোভাবে ছিলেন কিনা, কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে ছিলেন কিনা, ব্ল্যাক লিস্টেড কিনা, আপনার ভার্সিটি ব্ল্যাক লিস্টেড কিনা, আপনি এই কোর্সে আসার জন্য সুইটেবল কিনা, আপনার কোর্সটা কি আদৌ অ্যাপ্রুভড নাকি ভার্সিটি আপনাকে দিয়ে দিয়েছে, এগুলো সব কিছু তারা চেক করবে। তো সাধারণত এই কারণেই আমি রেকমেন্ড করে থাকি আপনারা একটু ভালো ভার্সিটিতে যান। সেই ক্ষেত্রে কি এই 30%-এর যে স্টেজটা, এখানে তারা আপনার কোনো ধরনের রিজেক্ট করবে না। তো সিম্পলি আপনি যদি ভালো একটা ভার্সিটিতে আসেন, আপনার ফাইল যদি ওকে থাকে, আপনার যদি ব্যাড হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। যখনই 35% আপনার অ্যাপ্রুভালটা হবে, এটা 70% হবে, এবং তখন আপনি ওখানে একটা লেটার দেখতে পারবেন, সেটাকে বলে ইভাল। এটা হলো আপনার অ্যাপ্রুভাল লেটার। এর পূর্বে আমি একটা কথা মিস করেছি, আপনার যখন 15% থেকে 32% হবে, তখনও কিন্তু সেম একটা লেটার ওই যে অ্যাপ্লিকেশন পেজটা ওখানে শো করবে। ওটা হলো আপনার ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার, যে আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে, এখানে আসতে পারবেন, ইমিগ্রেশনের পক্ষে এটা গ্রান্ট করা পসিবল, এবং এটা তাদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার যেই প্রমাণ, যেই ডকুমেন্টস, এটা এই লেটারটা এবং ইএমজিএস অ্যাপ্রুভাল যেই লেটারটা, সরি ইভালটা, এই দুটা ডকুমেন্টস আপনার এখন প্রয়োজন হবে। কেননা আপনার 70% হয়ে গেছে, এখন আপনার মালয়েশিয়াতে আসতে হবে। তো এখন আপনি কি করবেন, এই দুটা ডকুমেন্টস দিয়ে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে না পারেন, আপনি ওই যে আপনার যেই থার্ড পার্টি, যেই ভাই, ফ্রেন্ডস অথবা এনিয়ন যাকে দিয়ে আপনি কাজটা করিয়েছিলেন শুরুতে, তাকে বলবেন যে আমার ই ভিসাটা অ্যাপ্লাই করে দিতে। তো সে কি করবে, সিম্পলি ই ভিসার ওয়েবসাইটে যেয়ে অথবা কোনোভাবে আপনাকে ই ভিসাটা অ্যাপ্লাই করে দেবে। তো ই ভিসাটা অ্যাপ্লাই করার পর সাধারণত 1 থেকে 7 ওয়ার্কিং ডেজের প্রয়োজন হয় ই ভিসাটা চলে আসতে। এখন এখানে অনেকেই হয়তো জানে না ই ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। সিম্পলি আপনার ই ভিসার জন্য পাসপোর্ট প্রয়োজন হবে, আপনার ইএমজিএস অ্যাপ্রুভাল লেটারটা প্রয়োজন হবে, আপনার ইভালটা প্রয়োজন হবে, এবং অবশ্যই আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজে ছবি প্রয়োজন হবে। রিসেন্ট টাইমে তারা ফ্যামিলি ফটো চাচ্ছে, তবে শুরুতে এটা প্রয়োজন পড়ে না, যদি এডিশনাল ভাবে থাকে সেই ক্ষেত্রে কি আপনাদের এই ফ্যামিলি ফটোটা প্রয়োজন হবে, অর্থাৎ আপনার ফ্যামিলির সাথে আপনার একটা ফটো প্রয়োজন হবে। তো এই ই ভিসাটা গেল, আপনি অ্যাপ্রুভাল পেলেন। এখন আপনার কি করণীয়, এখন আপনার ই ভিসা নিয়ে এয়ার টিকেট করে মালয়েশিয়াতে চলে আসবেন। এবং আসার আগে আমি রিসেন্ট ভিডিওতে বলেছিলাম, এই নিয়ে একটা ভিডিও আছে যে আসার পর কি কি করবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা। তো সবকিছু হলো, আপনি মালয়েশিয়াতে আসলেন, আসার পর আপনি মেডিকেল করবেন। এখন এই যে ভার্সিটি কিন্তু সরাসরি আপনাকে মেডিকেলে হেল্প করবে না, ওই যে থার্ড পার্টি, তার কিন্তু এখানে অনেক প্রয়োজন হবে, কারণ শুরুর অবস্থায় আপনি অনেকটা বুঝে উঠতে পারবেন না, যার কারণে ওই আপনার যে থার্ড পার্টি যে আছে, যাকে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করিয়েছিলেন, তাকে বলবেন ভাই আমাকে একটু হেল্প করেন এই বিষয়ে, আমার মেডিকেল করা প্রয়োজন, এবং সে আপনাকে মেডিকেল করতে হেল্প করবে। ইনফ্যাক্ট তাকে যদি আপনি শুরুতে অ্যাসাইন করে নেন, সে কিন্তু এয়ারপোর্টে আপনাকে পিক আপের জন্য আসবে। যদিও সব ভার্সিটি আসে না, কারণ ভালো ভালো ভার্সিটিগুলো এয়ারপোর্টে আসার প্রয়োজন মনে করে না, তারা আগেই আপনার এখানে আসার যে পারমিশন এটা গ্রান্ট করে দেয়, আপনার ক্লিয়ারেন্স দিয়ে দেয়। তো মেডিকেল করবেন, মেডিকেল করার পর ভার্সিটিতে আপনার পাসপোর্টটা সাবমিট করতে হবে। পাসপোর্টটা সাবমিট করার পর আপনার 1 থেকে 30 ওয়ার্কিং ডেজের মধ্যেই আপনাকে স্টিকার করে ভিসা দিয়ে দেবে, এবং আপনার অ্যাপ্লিকেশনটা 100% হবে। তো 70%-এর পর আপনার আর অ্যাপ্লিকেশনের দিকে তাকানোর প্রয়োজন নেই, এটা সম্পূর্ণভাবে ভার্সিটি দেখবে। তবে যদি এডিশনাল কিছুর প্রয়োজন হয়, ভার্সিটি আপনাকে জানিয়ে দিবে। এবং এই পুরো প্রসেসটা শুধু যে আপনি দেখতে পারবেন তা না, আপনি যে যাকে দিয়ে অ্যাপ্লিকেশনটা করিয়েছেন তাকেও কিন্তু ভার্সিটি আপডেট দিবে, এবং সে কিন্তু আপনার থেকে ভালো বুঝবে কিভাবে কি করতে হয়। তো সেই ক্ষেত্রে কি আপনার একটা এক্সট্রা বেনিফিট থাকছে এখানে আসা পর্যন্ত, এই থার্ড পার্টি যাকে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করাচ্ছেন। তো এখানে আপনার কি কি অ্যাডভান্টেজটা থাকতেছে, আপনার না কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগতেছে, আপনার না কোনো এজেন্সির কাছে যাওয়া লাগতেছে, না কোনো আপনার ডিরেক্টলি যেই ডিলটা ভার্সিটির সাথে ওটা আপনার করা লাগতেছে, এবং পেমেন্টের বিষয়টা সরাসরি ভার্সিটির সাথে ব্যাংকিং থ্রুতে করতে পারছেন। এটা সবচেয়ে ভালো একটা অপরচুনিটি, যা এজেন্সির মাধ্যমে করলে আপনাকে দেখা যায় স্ক্যামের একটা অপশন থাকে, স্ক্যাম শিকার হওয়া লাগে, আরো সো অনেক ঝামেলা থাকে।
তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনারা না বুঝে থাকেন, আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন এবং আমাকে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো এই বিষয়ে এবং স্মুথলি এখানে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।